বাবা মারা যাওয়ার 1 মাস পরেই চাচারা তরুদের ঘরে এসে উঠল। সেই সাথে চাচি তাদের কাজের মহিলাকে তাড়িয়ে দিল। 2 মাসের মাথায় তরু আর তরুর মায়ের জায়গা হলো ঘরের সবচেয়ে ছোট রুমটায়। এরপর তরু বুঝতে পারলো এই ঘরটা এখন চাচাদের হয়ে গেছে এবং মা হয়ে গেছে এই ঘরের বাঁধা কাজের লোক। দুপুরে তরু শুয়ে শুয়ে ভাবছে বাবার কথা। তরুর মা তখন রুমে এলো, হাতে মাছের রক্ত। এসে তরুকে বলল, বিকেলে লতার টিচার আসবে, আসরের পর আর বাসা থেকে বের হবি না বলে দিলাম। আমার আর ঝামেলা ভালো লাগে না। মায়ের কথা শুনে তরু বিরক্ত হয়ে বলল, লতা স্যার আসলে আমার কি মা? ওর স্যার তো আমার কোলে উঠে বসে থাকবে না যে আমি বের হতে পারবো না? রাবেয়া রক্তমাখা হাতে মেয়ের চুলের মুঠি ধরে বলল, মুখে মুখে তর্ক করবি না তরু, এত যন্ত্রণা আর সহ্য হয় না আমার। তোর চাচি বলে গেছে তোরে নিষেধ করতে। মাঠের দিকে যাবি না। লতার পড়ার টেবিল থেকে তাকালে গেটের সামনের দিকে দেখা যায়। তরু মন খারাপ করে বলল, এমন কেন মা? তুমি জানো বিকেলে সবাই মিলে আমরা মাঠে আড্ডা দিই। আমার ঘরে থাকতে হাঁসফাঁস লাগে মা। রাবেয়া মেয়ের কথা শুনে মন খারাপ করে বলল, এমন অবুঝ হইস না মা। তোর ভালো না লাগলেও ছাদে গিয়ে বসিস কিছুক্ষণ, বিকেলে তবু বের হবি না। তোর ভীষণ মন খারাপ হলো, কিন্তু আর প্রতিবাদ করলো না। মাথার উপর বাবার ছায়া না থাকলে এমনই হয়। জল ভরা চোখে তাকিয়ে রইল তরু জানলার দিকে। ফাইজান এলো ঘড়ি ধরে বিকেল 4টার সময়। লতার এই টিউশনটা ফাইজান নিতে চায়নি, কিন্তু বাবা মায়ের চাপাচাপিতে রাজি হতে হলো। ফাইজান এসে নিজের চেহারে বসলো। লতা এসে বসলো 2 মিনিট পর। এসেই সালাম দিল লতা। ফাইজান সালামের জবাব দিয়ে বলল, বসো, বই বের করো। লতা এক নজর আর চোখে তাকালো ফাইজানের দিকে। আর্মি কাট দেওয়া চুলগুলো ভীষণ ছোট ছোট। আশ্চর্য, লোকটাকে এই কাটেই ভালো লাগছে। একটু আসছি ভাইয়া বলে লতা দ্রুত পায়ে নিজের রুমের ড্রেসিং টেবিলের সামনে থেকে লিপস্টিক নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নুট কালারের লিপস্টিকটা ঠোঁটে লাগিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল। না, এবার সুন্দর লাগছে। সন্তুষ্ট হয়ে লতা বের হয়ে এসে আবারও চেয়ারে বসলো। ফাইজান প্রথমে অ্যাকাউন্টিং বইটা খুলল। লতাকে একটা অঙ্ক ভালো করে বুঝিয়ে দিয়ে খাতায় করে দিল। তারপর বলল, এবার তুমি নিজে নিজে দেখো, কোথাও বুঝতে অসুবিধা লাগছে এরপর তুমি নিজে নিজে করবে। লতা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। পড়াশোনা শেষ করে ফাইজান বের হয়ে গেল। তরুর বিকেলটা কাটলো কেমন দমবন্ধ অনুভূতি নিয়ে। তরু ক্লাস 9-এ পড়ে। প্রজাপতির মতো উড়ে বেড়াতে ভালোবাসে সারা বাড়ি। এই বাড়িটা যদিও তরুর বাবার করা, কিন্তু সেসব কথা এখন অতীত। বাবা নেই যেখানে, সেখানে তাদের থাকতে দেওয়া হয়েছে যে এটাই ঢের বেশি। রাবেয়া ঝামেলা পছন্দ করে না। ঝামেলা পছন্দ করলে এতদিন অনেক কিছু হয়ে যেত। তরু বিকেলে জানলার পাশে বাইরে তাকিয়েছিল। বাইরে একটা ঝিঝি পোকা ডাকছে। নীল আকাশের একটা পাখি উঠছে একাকী। তরু মনে হলো পাখিটা বুঝি তরু নিজেই। ভীষণ একলা একটা জীবন তার। বাবা মারা যাওয়ার পর তরু তখন ক্লাস 4-এ পড়ে। এরপর থেকে তরুর জীবন অন্যরকম হয়ে গেছে। মা থাকে সারাক্ষণ সংসারের কাছে ব্যস্ত। রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে মা রাত 10টা, 10:30টার দিকে সব গুছিয়ে রেখে এসে শোয়। বিছানায় পিঠ রাখলে সারাদিনের ক্লান্তিতে 2 চোখ বন্ধ হয়ে যেত ঘুমে। হ্যারিকেনের আলোয় তরু তখন বসে বসে খাতায় পেন্সিল দিয়ে ছবি আঁকত। সময় কেটে যাচ্ছিল তার নিজের মতো। তরুর জীবনেও পরিবর্তন এসেছে। ছোট্ট তরু এখন অনেক কিছুই বোঝে। মায়ের সাথে মনের দূরত্ব বেড়ে গেছে হাজারো মাইল। এই অলস বিকেলটা কাটলো তরুর একটানা ঝিঝি পোকার ডাক শুনে। সন্ধ্যাবেলা তরু বই নিয়ে বসলো। সস্তা কম আলোয় একটা বাল্বের আলোয় তরু পড়তে বসেছে। এই টিমটিমে আলোয় তরুর কেমন মন উদাসীন হয়ে যায়। তার উপর মাথায় ঝিমোয়। তরু অঙ্ক বইটা নিয়ে বসেছে। মন খারাপ হলেও তরু অঙ্ক করতে বসে। যেসব অঙ্কগুলি বেশ জটিল প্রকৃতি হয়, করতে বেশ সময় লাগে, সেগুলো একটা খাতায় লিখে রাখে তরু। তখন মনটা খুব খারাপ হয় না। তখন বসে অঙ্কগুলো নিয়ে নিজের জীবনের সমস্যা ভুলে গিয়ে অঙ্কের সমস্যা সমাধান করে। লতা এলো একটা আইসক্রিম হাতে নিয়ে। তরুর পাশের চেয়ারে বসে বলল, এই তরু, গরম লাগছে না তোর? তরু চুপ করে রইল। লতার সাথে কথা বলতে ইচ্ছে করছে না এখন। কথা না বললে তরু অঙ্ক করতে লাগলো। লতা উকি দিয়ে তাকিয়ে বলল, আব্বা একেবারে অঙ্কের জাহাজ তুই। এই ভ্যাবসা গরমের মধ্যে অঙ্ক করছিস কিভাবে? নিউটনও ফেল হয়ে যাবে তোর কাছে। আমি ফ্যানের নিচে বসে ঘেমে নিয়ে উঠেছি, দেখছিস না এখন, তাই আইসক্রিম খাচ্ছি। তোর বিরক্ত হয়ে বলল, কোনো দরকারি কথা থাকলে
বল, আর না হলে তুই এখন থেকে যা লতা, আমাকে পড়তে দে। মুখ কালো করে লতা বলল, এরকম ভাব নিয়ে থাকবি না তরু আমার সাথে। আমি তোর এসবের ভাবের ধার ধারি না, বুঝলি? আসছে আমার পণ্ডিত মশাই। তরু কথা বাড়ালো না, লতা উঠে চলে গেল। 5 মিনিট পর তরু দেখলো রুমের লাইটটা অফ হয়ে গেছে। বাইরে চাচিদের সবার রুমে আলো জ্বলছে, শুধু তরুদের রুমের আলো বন্ধ। তরু জানে এটা লতার কাজ। তরুকে জব্দ করতে লতা এটা করেছে। ভীষণ ক্ষিপ্ত হয়ে তরু মায়ের কাছে গেল। রাবেয়া তখনও চুলোর পাড়ে বসে রুই মাছ ভাজছে। পুকুরে সকালে জাল ফেলে মাছ ধরেছে অনেকগুলো মলা মাছ, গুঁড়ো মাছও পেয়েছে জালে। প্রায় 12 কেজি ওজনের একটা রুইও উঠেছে অন্যান্য মাছের সাথে। দুপুর থেকে রাবেয়া মাছ কাটাকুটির কাজে ব্যস্ত। তরু রান্নাঘরে এসে দেখে মায়ের সারা শরীর ভিজে জবজবে হয়ে গেছে। কপালে নাকে বিন্দু বিন্দু ঘামের কণাগুলো জমে আছে। আগুনের লাল আলোয় ক্রিম কালারের সুতি শাড়ি পরা মাকে অপ্সরাদের মতো লাগছে। তরু মায়ের ঘামার্ত মুখের দিকে তাকিয়ে রইল। এক ডিশ মাছ ভাজতে বসেছে মা। তরু 2 চোখ টলমল করতে লাগলো। কতক্ষণ ধরে মা বসে বসে এসব করছে কে জানে। একটানা অনেকক্ষণ ধরে নিশ্চয়ই বসে মাছ কেটেছে। দুপুরে তো মায়ের হাতে মাছের রক্ত দেখেছে। রাতে ঘাড় ব্যথা কোমর ব্যথার জন্য ঘুমাতে পারবে না। মায়ের জন্য তরুর ভীষণ আফসোস হয়। মায়ের বয়স কতই আর, অথচ জীবনটা শেষ হয়ে যাচ্ছে অযথা। চাচি তো কাজের লোককে ছাড়িয়ে দিয়েছে কত বছর আগে, সবকিছু মায়ের উপর দিয়ে যাচ্ছে। রাবেয়া মেয়েকে দেখে বলল, কিরে, পড়া রেখে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তরু কান্না জড়ানো কণ্ঠে বলল, মা, এই আগুনের পাশে বসে এত কাজ করছো যে তোমার গরম লাগে না? রাবেয়া বেগম বিগলিত গলায় হেসে বলল, পাগল মেয়ে, গরম লাগবে কেন? নারী গো জীবন এরকমই মা, চুলার গনগনে আগুনে পুড়ে পুড়ে এই জীবন শেষ হয়ে যায়। তরু একটু ভেবে বলল, মা, তাহলে চাচি কেন জীবনে এরকম হয় না? চাচি তো চুলার পাড়ে আশা লাগে না কখনো, উনিও তো নারী। রাবেয়া হাসলো মেয়ের কথা শুনে। বোকা মেয়ে, কিভাবে বুঝবে স্বামী নামক অলংকার যার নাই, তার জীবনে সুখ বলতে কিছু নাই। তার জীবন খা খা মরুভূমির মতো। সেই জীবনে না আছে সুখ, না আছে শান্তি, না আছে স্বস্তি। একটা মানুষ মরে গিয়ে জীবিত মানুষটাকে জিন্দা লাশ করে দিয়ে চলে গেছে। তার এখন আর কোনো কিছুতেই কোনো অধিকার নেই, মতামত নেই। রাবেয়া 2 চোখ ভিজে উঠল। চোখ মুছে রাবেয়া বলল, এদিকে আয় তরু, একটা মাছ ভাজা খেবি? গরম গরম মাছ ভাবা, যা খা একটা। নিজেকে পুকুরের মাছ, তোর বাপের পুকুর এটা তরু, খা একটা বড় স্বাদের মাছ। তরু মাথা নাড়িয়ে বলল, না মা, খাবো না। রাবেয়ার খুব খারাপ লাগলো। তারা মা মেয়ে দুজনে এই পরিবারের জন্য উচ্ছিষ্ট। সবাই খেয়ে যাওয়ার পর তারা দুজনে রান্নাঘরে বসে খায়। কখনো এক টুকরো মাছ মা মেয়েকে ভাগ করে খেতে দেওয়া হয়, আর কখনো তো থাকেই না। তরুর বাবা মারা যাওয়ার পর থেকে রাবেয়া পারেনি মেয়েকে এক টুকরো মাছ ভালো করে খেতে দিতে। আজ হঠাৎ করে মনে হলো সেই কথা। আহারে জীবন! অথচ তরুর বাবা থাকতে রাবেয়া সবসময় মেয়েকে মাছ ভেজে দিত। তরু ভাজা মাছ ছাড়া খেত না, আর এখন নির্মমতার চাপে পড়ে সবকিছু খেয়ে নেয় বিনা বাক্যে। রাবেয়া করুণ মুখে বলল, আয় না তরু, একটা মাছ খা। কতদিন একটু তোকে ভালো করে কিছু খাওয়াতে পারি না। তরু মায়ের কথা শুনে এগিয়ে গেল। রাবেয়া 1 পিস মাছ একটা বাটিতে তুলে মেয়েকে দিলেন খেতে। তরু মুখে তোলার আগে তরুর বড় চাচি আমিনা এসে হাজির হলো। রাবেয়ার মুখটা ভয়ে পাংশুবর্ণ লাভ করলো। ছি ছি, আমিনা ভাবি এখন কি মনে করবে? আমিনা হতবাক হয়ে বলল, রাবু, এটা কি করলি তুই? তুই কারে জিজ্ঞাসা করে মেরে মাছ খাইতে দিছস? সবার জন্য গুনে গুনে মাছ ভাজতে দিছি আমি। রাবেয়া সাহস সঞ্চয় করে বলল, তরুর মাছ ভাজার উপর শখ ভাবি, সবসময় তো খাইতে পারে না, তাই আজকে একটা মাছ খেতে দিচ্ছি। আমি নিজেই জোর করে দিছি, তরু নিতে চাইনি। আমিনা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি বললি রাবু তুই? সবসময় খাইতে পারে না তো গো, আমি ভাত মাছ দেই না, দুধ কলা দিয়ে কালসাপ পুষি আমি। আমার খাস, আমার বদনাম করস কেমনে? এত নিমখারামি তোরা? রাবেয়া থ মেরে গেল। আমিনা বলল, আজ আমি এখন না আসলে তো জানতেই পারতাম না রান্না করে যে এসব চোরকাবারি চলে তোর। কবে থেকে এসব করস তুই? এজন্য তো কই, হিসাব মেলে না কেন আমার? তরু আর মুখে খাবার উঠল না লজ্জায় অপমানে। মাছের বাটিটা নামিয়ে রেখে তরু দৌড়ে নিজেদের রুমে গেল। মায়ের এত অপমান তরু সহ্য করতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে তরুর। রাতে বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়ে গেছে। সেদো মাটির গন্ধ চারিদিক। বৃষ্টি ঝুমঝুম শব্দে তরুর ঘুম ভেঙে গেছে। পাশে রাবেয়া ঘুমাচ্ছে।
তরুর ভীষণ ক্ষুধা পেয়েছে। রাতে মা মেয়ে কেউই খায়নি। এখন অবশ্য খাওয়ার মতো কিছুই নেই তরুর। তবুও উঠে এক গ্লাস পানি খেলো তরু। সকালবেলা তরু আর বের হলো না রুম থেকে। গত রাতের পড়া হয়নি, পড়তে হবে। রাবেয়ার রুটি আর আলু ভাজি এনে মেখে দিলেন খেয়ে স্কুলে যেতে। গত রাতে না খাওয়ায় তরুর পেটে ক্ষুধা নিয়ে ও খেতে পারলো না। পেটের ক্ষুধার চাইতে অপমানের জ্বালা যখন বেশি হয়ে যায় তখন পেটের ক্ষুধাও ফিকে লাগে। তরু ব্যাগ গুছিয়ে বলল, খেতে ইচ্ছে করছে না মা। রাবেয়া চিরুনি এনে মেয়ের চুল ঝট ছাড়াতে ছাড়াতে বলল, মারে, মন খারাপ করে থাকিস না। শুধু শুধু রুহুরে কষ্ট দিয়ে কি লাভ? রুহুর বদদোয়া লাগবে। রুহুর বদদোয়া যদি লাগেই মা, তাহলে চাচির উপরে তো লাগতো সব কিছুর আগে। এসব বদদোয়া বলে কিছু হয় না মা। এই দুনিয়া বড়ই নিষ্ঠুর। এইখানে এতিমের বদদোয়ার কোনো দাম নেই, এতিমের জীবনের কোনো দাম নেই। রাবেয়া মেয়ের চুলে বিনুনি করতে করতে বললে, এভাবে বলে না মা, আল্লাহ নারাজ হইবে। আল্লাহ সব অন্যায়ের বিচার করবে। আমরা মানুষ হয়তো বুঝি না, সবার পাপের শাস্তি সবাই পাবে। হাসরের মাঠে সব কিছুর বিচার হইব মা। আমার রসুল এতিম ছিলেন, এতিমরে তিনি ভালোবাসতেন। মন খারাপ করিস না মা, আয় খেতে বস। তরু মায়ের কথা শুনে একটা রুটি খেলো, তারপর ব্যাগ নিয়ে বের হয়ে গেল। লতা আগেই তৈরি ছিল। তরুকে বের হতে দেখে নিজেই বের হয়ে আসলো। তরুর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, জানিস তরু, আমার প্রাইভেট পড়তেছি এখন। তরু জবাব দিল না। লতার উপর রেগে আছে তরু। গত রাতে লতা যদি এই কাজ না করতো তাহলে তরু মায়ের কাছে বিচার দিতে যেত না, আর তাহলে মাছ ভাজা নিয়ে এত কাহিনী হতো না। লতা ব্যাগ থেকে একটা ডেইরি মিল্ক বের করে বলল, ডেইরি মিল্ক খাবি তরু? এটা অরিজিনাল ডেইরি মিল্ক, আব্বা পাঠিয়েছে আমাদের জন্য। এত টেস্ট জানিস? দোকানে 5 টাকা যেই ডেইরি মিল্ক কিনে খাস তোরা, ওগুলো তো চকলেট না, বিষ এক প্রকার। আসলকার টেস্ট অন্যরকম। তুই কখনো খেয়েছিস তরু? তরু ভীষণ হাসি পেল কথা শুনে। নিজের রাগ চেপে বলল, শোন লতা, তোর আব্বাকে বিদেশ থেকে আমার আব্বাই নিয়েছে। আমি তাই মনে রাখিস, তোর আগে এসব বিদেশি চকলেট আমি খেয়েছি, আমি দেখেছি। লতা মুখ কালো করে বলল, তুই আমাকে খোঁচা দিচ্ছিস? আমার আব্বাকে তোর আব্বা বিদেশে নিয়ে গেছে বলে তুই খোঁটা দিচ্ছিস আমাকে? বিদেশে না গেলে কি তুই মনে করস আমার আব্বা আমাকে খাওয়াতে পারতো না? পারতো লতা, কিন্তু এই অরিজিনাল ডেইলি মিল্ক না, 5 টাকা দামের ডেইলি মিল্ক খেতে। লতা তরুর বিনুনি ধরে টান দিয়ে বলল, বড় বড় কথা বলছিস যে তুই? এত সাহস কেন তোর? শরম লাগে না? আমাকে খাস আবার আমার লাগে বড় বড় কথা কস? তরুর মাথা ফুল গরম হয়ে গেল। লতা চুলের মুঠি ধরে বলল, না, লজ্জা করে না। কেন রে, তোরা জানিস না তোরা যেই ঘরটাতে থাকছিস ওটা আমার আব্বার করা ঘর। আমার আব্বা ওই ঘর করেছে। তোরা তো থাকতি ভাঙ্গা একটা ঘরে। আমার আব্বা মারা যাওয়ার পর তোর তেজ করে আমাদের ঘর দখল করছিস। আমার আব্বার জায়গা জমি সব দখল করছিস। বাজারে যে দোকানগুলোর নাম এখন লতা এন্টারপ্রাইজ, ওগুলো আগে ছিল রাবেয়া এন্টারপ্রাইজ নামে। আমাদের সব তোরা জোর করে দখল নিয়েছিস। আমার মা বোকা মানুষ, ভীতু মানুষ, তাই চুপচাপ সব মেনে নেয়। তাই বলে আমি সারা জীবন মেনে নিব এটা ভাবিস না লতা। আমার মাথা যদি একবার গরম হয়ে যায় তবে খুব খারাপ হবে। লতা হতবাক হয়ে তাকিয়ে রইল তরুর দিকে। তরু এত কথা বললো তাকে, সব আজকে গিয়ে মাকে বলতেই হবে। মা তরুর জিভ টেনে ছিঁড়ে ফেলবে। তরু বেঞ্চে বসে মাথা নিচু করে রাখলো। মাথার দুই পাশে রক দপদপ করছে তার রাগে। আর সহ্য করতে পারছে না তরু। আর কত সইবে এসব সে? এটা কোনো জীবন হলো? ক্লাস শেষ করে বাড়িতে ফিরে তরু মায়ের হাতে থাপ্পড় খেলো। লতা টিফিন পিরিয়ডে স্কুল থেকে চলে এসেছে। তরু আর লতা দুজনে একই ক্লাসে পড়ে, একই স্কুলে। লতা কমার্সে আর তরু সায়েন্সে। রাবেয়া তরু দুই গালে কষে 2টা থাপ্পড় দিল। তারপর চাওয়ালের দাঁত চেপে ধরে বলল, খুব চপ্পার জোর হয়েছে না তোর? শরীর চিকনাই বাড়ছে তোর। কি বলছিস লতারে, তুই লায়ক হয়েছিস তুই? তরু চুপ করে রইল। লতা সব চাচিকে বলেছে নিশ্চয়, আর চাচি এরপর মাকে চূড়ান্ত অপমান করছে। তরু নিজের উপর নিজে রাগ হলো। কোনো মাথা গরম করে এত কথা বলল লতাকে? কেন ভুলে গেল সব ঝাল সবাই মায়ের উপর মেটাবে? রাবেয়া মেয়েকে কিছুক্ষণ চপ থাপ্পড় দিয়ে ক্ষান্ত হলেন। বাইরে উঠোনে দাঁড়িয়ে লতা মিটমিট করে হাসতে লাগলো তরুর অবস্থা দেখে। বেশ লাগছে লতার। তরু ভীষণ অহংকার, গায়ের চামড়া ফর্সা বলে রোল নম্বর 1 বলে ধরাকে সরা জ্ঞান করছে। এবার কেমন মজা লাগে। বিকেলে ফাইজান এলো লতাকে পড়াতে। লতা আগের থেকে সেজে গুজে বসেছে।
চোখে ইউটিউব দেখে স্মোকি আই করে, ঠোঁটে নুড লিপস্টিক। ফাইজান এক নজর তাকিয়ে হতবাক হয়ে বলল, তুমি চোখের উপর কালি মেখেছে কেন? লতা বিব্রত হয়ে বলল, কালি মাখবো কেন? এটা মেকআপের একটি অংশ। স্মোকি আই এটা ভাইয়া। ফাইজান মাথা নাড়িয়ে বলল, তুমি কি সবসময় সেজেগুজে পড়তে বসো? পড়ালেখার সাথে মেকআপের কি কোনো হিডেন রিলেশন আছে? গতকালও তো দেখলাম পড়ার মাঝখানে উঠে গিয়ে সেজে এসেছো। লতা ভীষণ লজ্জা পেল। ফাইজান বুঝতে পেরেছে যে লতা লিপস্টিক দিয়েছে। এত লজ্জা লাগছে কেন লতা? লতা যে ফাইজানকে অনেক আগের থেকে মনে মনে পছন্দ করে তা বুঝে গেল নাকি? তরু বিকেল কাটলো কান্না করে। মায়ের উপর রাগ করে বিকেলে বিছানা থেকে উঠল না তরু। মা কেন এত বোকা? তরু বোঝে না। কিসের আশায় এভাবে পড়ে আছে? নিজের ভালো মা বোঝে না? মা কেন সবকিছু এভাবে ছেড়ে দিল চাচার উপর? ভালো লাগছে না তরুর। আগে তরু ছোট ছিল, বুঝতো না। এখন অনেক কিছু বোঝে তরু। আশেপাশের মানুষ অনেক কিছু বলে তরুকে। কেউ ভালো বুদ্ধি দেয়, কেউ খারাপ বুদ্ধি। তরু ভালো খারাপের পার্থক্য বোঝে না। বুঝেই বলে তরু জানে চাচা যতই চালাকি করুক, কাগজপত্র সব সম্পদ তরুদের। তরু স্বপ্ন দেখে একদিন সব হিসেব বুঝিয়ে দিবে সবাইকে। মায়ের দেওয়া সব আঘাত তরু একদিন মুছে দিবে। রাতে আমিনা স্বামীর সাথে কথা বলার সময় তরুর বলা সবকিছু বলল আলমগীরকে। আলমগীর তরুর বড় চাচা সব শুনে বলল, অপেক্ষা কর লাভলির মা, আর মাত্র 25 দিন, এরপর আমি তো আইতেছি দেশে। তরু ছোট মানুষ, ওর কথা শুনে বাড়িতে রাগারাগি করিও না তুমি। আমিনা বিরক্ত হলেন। কি বলতে চাই এই মানুষটা কে জানে? এসব ঝামেলা সেদে কাঁধে নেওয়ার কি দরকার? লাথি দিয়ে ঘর থেকে বের করে দিলেই তো হয়। আদিক্ষেতা যত। বুকের ভেতরটা কেমন টিপ টিপ করছে। বসন্তের কোকিল ডাকছে মন বাগানে। লতা নিজেকে মনে হচ্ছে মুক্ত বাঁধনহারা পাখির মতো। ফাইজান তার দিকে তাকায় তাহলে মনোযোগ দিয়ে, না হলে দেখতেই পেত না লতা সাজগোজ করে। তাহলে কি ফাইজানও লতাকে? লতা অনেক দূর ভেবে ফেললো ফাইজানকে নিয়ে। মাস দুয়েক আগে লতা ফাইজানকে দেখেছিল একটা বিয়েতে। হলুদ পাঞ্জাবি পরা ছেলেটার দিকে তাকাতেই মন কেমন করে উঠলো। সবার চাইতে অন্যরকম লাগছিল তাকে। ফাইজানের বোনের সাথে লতার ফুফুতো ভাইয়ের বিয়ে হয়েছিল। সেই বিয়েতে দেখা ফাইজানকে। তখনই লতা ফাইজানের ব্যাপারে খোঁজ খবর নেয়। জানতে পারে ফাইজান অনার্সে পড়ে, মেস থেকে পড়ে। লতা অনেকদিন পর মাকে ফুসলিয়ে তার একজন প্রাইভেট টিচার রাখার জন্য ফাইজানের গুণগান করে। আমিনা জানে মেয়ে লেখাপড়ায় দুর্বল, কোনো মতে টেনে টুনে পাশ করে। সামনে মেট্রিক পরীক্ষা। এখন থেকে যদি পড়াশোনা ঠিক করে না, মেট্রিক পাস যদি করতে না পারে, তাহলে বিয়ের বাজারে পিছিয়ে পড়বে লতা। মেয়ের কথা মতোই ফাইজানের বোনের সাথে কথা বলে। ফাইজানের মেস লতাদের বাড়ির কাছাকাছি। ফাইজান আরও দুটি টিউশন করে। ছেলে স্টুডেন্ট 4 জন। মেয়ে স্টুডেন্ট পড়ানোর ইচ্ছে ছিল না ফাইজানের। মেসে ওর যত ফ্রেন্ড আছে প্রায় সবাইকে দেখেছে তারা মেয়ে স্টুডেন্ট প্রতি দুর্বল হয়ে যায় অথবা রিলেশনে জড়িয়ে যায়। ব্যাপারটা ফাইজানের কেমন দৃষ্টিকটু লাগে। সে যে সন্ন্যাসী মানুষ তো তা না। আগুন আর মোম কাছাকাছি থাকলে তো মোম গলবে, তাই নিজেকে নিজেই সাবধান রাখতে চায়। এজন্য নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু আব্বা আম্মার কথা চিরকাল মান্য করে আসা ফাইজানের পক্ষে সম্ভব হলো না কোনো মতে তাদের কথা অমান্য করার। তবুও ফাইজান বলেছে ওর সময় হবে না। বাবা মাকে তো এসব খুলে বলতে পারে না। আব্বা উল্টো বলল, দরকার হলে আগের একটা ছেড়ে দিতে, ওরা আত্মীয় মানুষ, না করা যাবে না। ফাইজান বিরক্ত হয়ে গেল আজকেও লতাকে রেখে। আজকেও সাজগোজ করেনি ওভাবে, কিন্তু কিন্তু মুখে একগাদা ক্রিম পাউডার দিয়ে বসেছে। বুড়িও কেমন সাদা হয়ে আছে। বিরক্ত হয়ে ফাইজান বলল, লতা যাও মুখ ধুয়ে আসো। লতা মুখ গোমড়া করে উঠে গেল। মুখ ধুতে লতা আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে ভালো লাগছে না খুব একটা। মনটাই খারাপ হয়ে গেল লতার। ফাইজান তাকে পছন্দ করবে তো? মন খারাপ করে গিয়ে বসে পড়লো লতা। ফাইজান পড়াতে পড়াতে খেয়াল করলো লতার মন খারাপ মনে হচ্ছে। সেসব নিয়ে কিছু বললো না। গতকাল হোমওয়ার্ক দেখাতে বললো লতাকে। লতার মাথায় হাত পড়ে গেল। অঙ্কটা সে করতে পারেনি। সে ভেবেছিল তরুকে দিয়ে অঙ্কটা করিয়ে নেবে, তারপর ফাইজানকে দেখিয়ে বলবে সে করেছে। কিন্তু গতকালের ঘটনার পর তরু আর লতার সাথে কথা বলছে না। লতাও তাই কথা বলে না। এই অবস্থায় হোমওয়ার্ক করা সম্ভব হয়নি। ফাইজান আবারও জিজ্ঞাসা করলো। লতা আমতা আমতা করে বলল, আমার গত রাতে ভীষণ পেট ব্যথা ছিল, সন্ধ্যায় শুয়ে পড়ি। পেছন থেকে লতার ছোট ভাই লাবিব ডেকে বলল, মিথ্যে কথা বলছে ভাইয়া, আপু রাতে 12টা পর্যন্ত সিরিয়াল দেখছে। লতা হতভম্ব হয়ে গেল লাবিবের কথা শুনে। এই বিচ্ছুটা ঘরে আছে লতার মাথায় ছিল না। ফাইজান বিরক্ত হয়ে বলল, মিথ্যা কথা বললে কেন?
লতা জবাব দিল না। ভাইজানের কাছে তার ইমেজ খারাপ হয়ে গেছে, মানতে পারছে না। ভাইজান আর কথা বাড়াল না। এরপর পড়ালেখা নিয়ে অবহেলা করে স্টুডেন্ট পছন্দ না। লতা ভাইজানের মুখের দিকে তাকিয়ে বুঝলো ভাইজান রেগে আছে। নিজ থেকে বলল, আগামীকাল হোমওয়ার্ক করে আপনাকে দেখাবে আমি সত্যি। ভাইজান গম্ভীর হয়ে বলল, ঠিক আছে। বাকিটা সময় নীরবে পড়িয়ে গেল ভাইজান। রাতে লতা এলো তরুর কাছে। তরু তখন ড্যান ব্রাউন ভিঞ্চি কোট পরছে। লতা মুখ ভেতো করে বলল, আমাকে একটা অঙ্ক করে দে তরু। তরু কথা বলল না। লতা কিছুক্ষণ বসে রইল। তরু কিছু বলছে না দেখে তরুর পাশে এসে বলল, প্লিজ তরু, এই অঙ্কটা আমাকে করে দে। তুই তো জানিস আমি গণিতে কাঁচা। আজকে বাড়ির কাজ দেখাতে পারিনি, কালো যদি দেখাতে না পারি লজ্জায় পড়ে যাব। প্লিজ আমাকে বাঁচা। তরু আগত্য উঠে বসে অঙ্ক করে দিল। লতা খাতা নিয়ে বলল, তোকে ধন্যবাদ তরু। ইস, কেন যে তুই সায়েন্স গেলি, কমার্সে এলে আমার আর কোনো চিন্তাই থাকতো না। এই গ্রুপের সাবজেক্টগুলোর জন্য আটকে যাব। তরু আর কথা বলল না লতার সাথে। পরদিন লতা তরুর করা অঙ্কটা দেখালো ফাইজানকে। ফাইজান কিছুক্ষণ লতার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি করেছো? লতা কনফিডেন্স নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া। ফাইজান আর কিছু বলল না, তবে মেয়েটা যে স্পষ্ট মিথ্যে বলেছে তা বুঝে গেল। ফাইজান মুখে অসন্তোষ প্রকাশ করছে। লতা কিছুটা আতঙ্কিত হয়ে গেল। ভাইজান যদি ওকে পড়ানো বন্ধ করে দেয়, তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। মনে মনে প্ল্যান করে ফেললো। রাতে খেতে বসে লতা বলল, কি হয়েছে না জানো? আমিনা বলল, কি? ভাইজান ভাই আছে না, উনি তো মেসে থাকে, ওখানে নাকি খাওয়ার অনেক কষ্ট। দেখো না, বিকেলে নাস্তা দিলে উনি সবটা খেয়ে নেয়। মেসরা কতদিন একটু ভালো করে খেতে পারে না। ওখানে নাকি থাকারও অনেক কষ্ট, বোঝো না? একটা ছোট্ট বেডে শোয় কোনো মতে, কুণ্ডলি পাকিয়ে। আমিনা বেগম বলল, তুই জানলি কিভাবে? আমাকে উনি বলেছেন। মা, বলি কি মা, আমাদের তো ঘরে 3-4টা রুম খালি আছে, ছাদে একটা রুম আছে। ওনারে নাইলে এখানেই থাকতে বলো, তাহলে আমার পড়াটাও ঠিক মতো হইবে। এখন তো 1 ঘন্টার বেশি পড়ায় না, তখন রাতেও পড়তে পারবো। তোর মার কেমন অহংকার দেখো না। আমি যদি ফাইজান ভাইয়ের কাছে বেশি করে পড়তে পারি, তাহলে আমারও রেজাল্ট ভালো হইব। তুমিও চাচির থোতামুখ ভোতা করে দিতে পারবা। দেখলো মেয়ে ভালোই কথা বলছে, মেয়ের লেখাপড়ার প্রতি আগ্রহ জন্মাচ্ছে। আমিনা খুশি হলেন, সিদ্ধান্ত নিলেন তাই করবেন। লতা মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিয়েন ফাইজান ভাই, আমি অনেকগুলো মিথ্যা কথা বলেছি। পরের দিন আমিনা ফাইজানের আব্বার কাছে কল দিল। কল দিয়ে বলল, ভাইজান মেসে থাকে। মেসে কত ঝামেলা, খাওয়া দাওয়ার কত কষ্ট। আত্মীয় স্বজন থাকে তো মানুষের বিপদে আপদে পাশে থাকার জন্য। আমিনা থাকতে ভাইজান মেসে থাকবে কেন? আমিনাদের বাসায় থাকতে যাবে। ভাইজানের আব্বা কালাম হোসেন ধুরন্ধর মানুষ। তিনি বুঝে গেলেন ভাইজানকে আমিনার পছন্দ হয়েছে। আলমগীর এখন অনেক টাকা পয়সা, শহরে জায়গা জমি আছে, ছেলে মেয়ে 2জন। মনে মনে সিদ্ধান্ত নিল আরো বছরখানেক যাক, তারপর আমিনার কাছে কথাটা পারবেন। বিকেলে ভাইজান বাড়িতে কল দিল। কালাম হোসেন ছেলেকে বললেন লতাদের বাসায় থাকার কথা। শুনে ভাইজান বিরক্ত হয়ে গেল। সবসময় আব্বা আম্মার কথা শুনে বলে বলে ওনাদের ঠিক করা জায়গায় থাকতে হবে। বিষয়টা মেনে নিতে পারল না ভাইজান। আব্বাকে কিছু না বললো, কিন্তু আম্মাকে বলল, মা, আমি এখানে আমার বন্ধুদের সাথে থাকি, আমার পড়ালেখার ব্যাপার আছে মা, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না। সালেহা স্বামীর সব কথায় সবসময় সায় মেলায়। স্বামীর কথা তার কাছে ধ্রুব সত্য। তাই কালো কথা শুরু বলল, বাবারে, তুই শহরে থাকস, বাম্মা তোরে নিয়ে কত চিন্তা করে, তুই জানোস না? বড় 2 ছেলে থাকে কাতারে, তুই দেশে আইসস, কি খাস কি না খাস চোখে দেখি না। তুই আমার ছোট্ট ছেলে, আমার কত কষ্ট হয় বুঝবি না। তোর ভালোই চাই বাবা, তোর বাপে শুনলে মনে কষ্ট পাইবে বাবা, তুই অমত করিস না। মায়ের ইমোশনাল কথার চাপে পড়ে অনিচ্ছা হয়েও ভাইজান লতাদের বাসায় এসে উঠল 2 দিন পর। ভাইজানের জন্য ছাদের রুমটা ঠিক করা হলো। লতা নিজ হাতে পুরো ঘরটা সাজালো। বাবা মায়ের উপর রাগ নিয়ে ভাইজান এলো। রুমে ঢুকে ভাইজান চমকে গেল। যেমন জবর রং করা সাজানো, প্লাস্টিকের ফুল দিয়ে ভরিয়ে রেখেছে রুমের সব দেওয়াল। ভাইজান মনে হলো এটা নিশ্চয় লতার কাজ। লতা এসব সাজিয়েছে, বিছানায় জড়ি দিয়ে ভরিয়ে রেখেছে। মাথা গরম হয়ে গেল ভাইজানের। চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে রইল। বাবা মায়ের বাধ্য সন্তান হওয়া সবসময় যে সুফল বয়ে আনে না তা বুঝতে পারলো। রাবেয়া সকাল সকাল উঠে সারা বাড়ি ঝাড়ু দিল। রান্নাঘরে আটা সিদ্ধ করার জন্য পানি বসিয়েছে।
কালো আকাশ হয়ে এসেছে। রাবেয়ার মন ভালো নেই। আজকে তরুর বাবার জন্মদিন। মানুষটা নেই, অথচ তার সব স্মৃতি রাবেয়ার কাছে সযত্নে রাখা আছে। প্রতি মুহূর্তে রাবেয়ার মনে পড়ে সেসব কথা। অল্প বয়সে বিয়ে হয়েছিল রাবেয়ার। ভালো পাত্র, টাকা পয়সা দেখে বাবা মা 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। তার পরের বছর তরুর জন্ম হয়। একবার বিয়ের 3 মাস পর বিদেশে চলে যায় আবার। তরুর 5 বছর বয়সে আবার একবার ছুটিতে দেশে আসে 2 মাসের জন্য। 10 বছরের বিবাহিত জীবনে রাবেয়া স্বামীকে কাছে পেয়েছে সর্বমোট 5 মাস। 5 মাস মানে জীবনের 150 দিন। আহারে জীবন, যার সাথে সারা জীবনের জন্য বাধা পড়লো, তারে কিনে কাছে পেল মাত্র 150 দিন গুনে গুনে। রাবেয়ার বুকের ভিতরে ভীষণ জ্বালাপোড়া অনুভূত হয়। তাই যে বুঝতে পারে না রাবেয়া, শরীরে কষ্টের চাইতে মনের কষ্ট বেশি। যেই মানুষটা যাওয়ার পর রাবেয়া আর রাবেয়া নেই, সেজন্য অন্য কেউ হয়ে গেছে। রাবেয়ার 2 চোখ টলমল করে সেসব ভাবতে লাগলো। রুটি বানানোর জন্য আটা মেখে নিচ্ছিল। 2 চোখের পানি টুপটাপ করে আটায় পড়েছে। রাবেয়ার মনে হচ্ছে তরুর বাবা বেঁচে থাকলে এতদিনে তাদের আর একটা সন্তান থাকতো। রাবেয়ার এই সময় রান্না বান্না করার সময় আকবরের সাথে মোবাইলে ভিডিও কল ও অডিও কলে কথা বলে কাটাতে পারত। রাবেয়ার যাকে দেখে প্রায় সারাক্ষণ আলমগীরের সাথে কথা বলতে। রাবেয়া সেসব নিয়ে হিংসে করতে চায় না, তবে বুকের ভিতরে কাটার মধ্যে বিঁধে আসে। তার মানুষটাও বেঁচে থাকলে সেও কথা বলতে পারতো এরকম। তরু স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো। 2 চোখে সুন্দর করে কাজল দিল। সাজগোজের মতো তরু কাজলটাই ব্যবহার করে সবসময়। তরুর চোখে কাজল কখনো লেপটে যায় না। রাবেয়া নিজে এবং মেয়ের নাস্তা নিয়ে গেল মেয়ের জন্য। প্রতিদিন খাবারের সময় রাবেয়া কেমন অস্বস্তি লাগে। সব কাজ সে করে, অথচ খাওয়ার জন্য আমিনার অপেক্ষা করতে হয়। আমিনা দিলে রাবেয়া নিজে খেতে পারে, মেয়েকেও দিতে পারে। তরুকে রুটি আর ডাল খাইয়ে দিচ্ছিল রাবেয়া। সেই মুহূর্তে রাবেয়ার বড় ভাই রাজীবের কল আসে। রাবেয়া এক দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকায়। ভাইজানের সাথে এখন কথা বলা যাবে না, তরুকে স্কুলে গেলে কথা বলবে। তরু এত কিছু খেয়াল করেনি। তৈরি হয়ে সোজা বের হয়ে গেল। তরু যাওয়ার পর রাবেয়া ভাইকে কল দিল। রাজীব একটা এনজিওতে চাকরি করে। রাবেয়া কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর রাজীব বলল, তারপর বল কি ভাবলি? রাবেয়া হতবাক হয়ে বলল, কি বলেন ভাইজান? আমি তো যা বলার বলে দিছি। আমার তরু এখনো ছোট, ওর একটা ব্যবস্থা না করে আমার পক্ষে নিজেকে নিয়ে ভাবা সম্ভব নয়। এই কথাগুলো আপনারা আর বলিয়েন না আমার সাথে। তরু জানতে পারলে কষ্ট পাবে। রাবেয়া ফোন রেখে দিয়ে রান্নাঘরে চলে গেল। আজ আর লতার নানার বাড়ি থেকে ওর মামা মামি খালা আসবে। আজকে অনেক রান্না বান্না আছে। তরু স্কুল ছুটি হওয়ার পর বের হয়ে তরুর বড় মামা আর ছোট খালা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। বেশ অবাক হলো তরু। মামারা সাধারণত আসে না কেউ তরুদের বাড়িতে। অবশ্য এখন তরুদের বাড়ি না, তরু পরিস্থিতি সবাই বুঝতে পারছে বলে কেউ আসে না। বছরে 2বার নানার বাড়ি যাওয়া হয় তরুদের। মামা এগিয়ে এসে তরুকে জড়িয়ে ধরে বলল, লতা তরুর মামা খালাকে দেখে আর দাঁড়ায়নি, একা চলে গেছে। দেরি করলে প্রাইভেট দেরি হয়ে যাবে। প্রাইভেট কিছুতেই মিস দিতে চায় না লতা। স্কুলের সামনে একটা হোটেলে বসলো 3জন। তরুর মামা সিঙ্গারা সমুচা অর্ডার দিল। খেতে খেতে মামা জিজ্ঞাসা করলো, বাড়ির ওদের অবস্থা কি? মামারা যেহেতু সবাই সব জানে, তরু দ্বিধা করলো না সব বলতে। রাজীব নাহারকে ইশারা করলো। নাহার তরুকে চিবুকে হাত দিয়ে বলল, তরু মা, তোর মায়ের এত কষ্ট তোর সহ্য হয়? তোর ইচ্ছে করে না মায়ের সুখী দেখতে? এই যে কাজের লোকের মতো জীবন কাটাচ্ছে, তোর মা এই জীবনে কি তোর মায়ের পাওনা ছিল? তোর বাপ থাকলে কি তোর মায়ের জীবন এরকম হতো? তরু মাথা নাড়ায়, চোখ টলমল করে তরুর। তরু ইচ্ছে করে মাকে এক আকাশ সুখ এনে দিতে। তরু ছোট্ট বুকে অনেক যন্ত্রণা, মায়ের গোপন কান্না তরু বুঝতে পারে। তরু চোখের পানি দেখে নাহার বলে, জানিস তরু, তোর বাবা মারা যাওয়ার পর আমরা সবাই চেয়েছি তোর মাকে আর একটা বিয়ে দিতে। তোর মার বয়স কতই বা হবে, সবে 30-31। এই বয়সে অনেক মেয়ে বিয়েও করে না, নিজে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে বলে। আমরা গ্রামের মানুষ হয় বাবা মা ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দেয়। জীবনে স্বামী না থাকলে জীবন অনেক কঠিন হয়ে যায় মা। তোর চাচা আছে বলে দেখছিস না তোর চাচির জীবন কেমন? তোর বাবা নাই বলে দেখ তোর মায়ের জীবন কত কষ্ট। তুই এখন অনেক বড় হয়েছিস মা, নিজের ভালো মন্দ নিশ্চয়ই বুঝতে পারছিস তুই। তোর বড় মামা তোর মায়ের বিয়ের জন্য একটা সম্বন্ধ এনেছে। তরু চমকে উঠে মায়ের বিয়ের কথা শুনে। এক মুহূর্তের জন্য তরুর মনে হলো কেউ বুঝি তার কলিজায় 1000টা তীর মারলো। বুকের ভিতর কেমন হাহাকার করে উঠলো মুহূর্তে।
নাহার তরুকে বুকে টেনে নিয়ে বলল, তরু, তোর মা তোর মুখের দিকে তাকিয়ে দুনিয়ার সব সুখ ত্যাগ করতে পারে, করেছো। তোর বাবা মারা যাওয়ার আগে 5 বছর, অথচ দেখ তোর মা তোকে নিয়ে সব কষ্ট সহ্য করে পড়ে আছে নিজের ঘরে। তোর মা দাসীর মতো থাকে, অথচ তোর মা হতো রাজরানী। তোর কি ইচ্ছে করে না মাকে সুখী দেখতে? তোর মায়ের একটা বিয়ে হলে তোর মা এই কষ্ট থেকে মুক্তি পাবে, নিজের জীবন আবার গুছিয়ে নিতে পারবে। তুই একবার ভেবে দেখ মা, তোর মার বয়সী কত মেয়েরা হোস্টেলে থেকে একা একা লেখাপড়া করে। তুই এখন তুই আছিস, তোর মার বিয়ে হয়ে গেলে তখন তোর মা কি করবে? তখন কাকে নিয়ে থাকবে? তাছাড়া এখন যেমন ভালো পাত্র পাওয়া গেছে, তখন কি এরকম পাত্র পাওয়া যাবে? তাছাড়া এখন তোর মায়ের বিয়ের বয়সও হয়ে যাবে, এখন সেই সঙ্গে তোর মায়ের নিঃসঙ্গতা কাটছে, এর ক্ষতিপূরণ কি কখনো কেউ দিতে পারবে? তোর মা তোর কথা ভেবে কেন সিদ্ধান্ত নিচ্ছে না? আমাদেরও নিষেধ করে। তুই ভেবে দেখ মা, তাছাড়া যার সাথে তোর মার বিয়ে হচ্ছে তার একটা মেয়ে আছে তোর বয়সী, তুই তোর মায়ের সাথে ওখানেই থাকতে পারবি। তুই যদি হ্যাঁ বলিস তবে তোর মা আবারও সুখী হতে পারে। ভেবে দেখ মা, নিজের মাকে আর কত কষ্ট পেতে দেখবি, সেটা তোর সিদ্ধান্ত। মামা তরুদের একটা রিস্কায় তুলে দিল। রিস্কায় বসে তরু মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। কি বলে গেল খালামণি এসব? মার বিয়ে? তরু কখনো ভাবনাই ছিল না এই কথা, এখন মনে হচ্ছে আসলে তো মা কি সারা জীবন এরকম চাচির কাজ করে জীবন শেষ করবে? তরু এখন বড় হয়ে গেছে, এতদিনে ওর মাথায় এসব ভাবনা এলো না কেন? সবসময় মায়ের কথা ভেবেছে, অথচ এটাই কিনা ভুল করে বসেছে। বাড়ি এসে তরু যখন খেতে বসলো, রাবেয়া মেয়েকে খাবার বেড়ে দিল। তরুর মাকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। মাকে কেমন মনমরা দেখাচ্ছে, মায়ের চোখের নিচে ডার্ক সার্কেল, হাত পা কেমন খুশে খুশে, মাথার চুলগুলো এলোমেলো, অথচ মা কত সুন্দরী ছিল। তরু আবারও ভয় করছে, মাকে ছেড়ে তরু কিভাবে থাকবে? মা নেই ভাবলে তো তরুর চোখে মুখে অন্ধকার নেমে আসে। খাওয়া দাওয়া শেষ করে তরু ছাদে গেল। ছাদে তরুর কয়েকটা গাছ আছে। তরু কামিনী গাছটার পাশে এসে অঝরে কাঁদতে লাগলো। এত কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছে না। এক একবার মনে হচ্ছে মাকে ছাড়া সেও মরে যাবে, আবার মনে হচ্ছে নিজের সুখের কথা ভাবতে গিয়ে মায়ের জীবন সে নষ্ট করে ফেলেছে। ভাইজান জানলা দিয়ে দেখলো স্কুল ড্রেস পরা একটা মেয়ে মাথা নিচু করে বসে কাঁদছে। লতা ছাড়া অন্য কোনো মেয়ে থাকতে পারে এটা ভাইজানের ভাবনাই ছিল না। কিছুক্ষণ দেখার পর যখন দেখলো মেয়েটা এখনো কাঁদছে, ভাইজান উঠে এলো, মেয়েটার পেছনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তরু পুরুষ মানুষের গলা শুনে চমকে উঠলো। পিছনে তাকিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। লতার বদলে অন্য একটা মেয়েকে দেখে ভাইজান অবাক। সে তো ভেবেছে লতা, মেয়েটা কি মনে করবে এবার? তরু কি বলবে ভেবে পেল না। এই লোকটা কে? ভাইজান তরুর কাজল দেওয়া চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখে কাজল কি ওয়াটারপ্রুফ নাকি? একটু লেপটে যায়নি কাজল। কাজল দেওয়া কান্না ভেজা চোখে কি মায়াবী লাগছে। ভাইজানের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তরু হুশ ফিরে পেতেই 3-4 লাফ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। হেসে ফেললো ভাইজান মেয়েটার কাণ্ড দেখে। মেয়েটা তো ভারী অদ্ভুত। তরু চলে গেল, অথচ ভাইজানের চোখে তখনও তরুর কাজল দেওয়া 2 চোখের ছবি ভাসতে লাগলো। মানুষের চোখ এতটা মায়াবী হবে কেন? সন্ধ্যায় তরু জানতে পারলো ছাদে লতার মাস্টার থাকে। আগের দিন এসেছে। তরু অবাক হলো না। এই বাড়িতে তারা মা মেয়ে আগাছার মতো, যে কোনো মুহূর্তে কেউ উপড়ে ফেলতে পারে। সেখানে এই বাড়িতে কে আছে নাকি নেই সেটা ওদের জানার কথা না। ভাইজান পড়াতে এসেছে একটা ট্রাউজার আর টি শার্ট পরনে। বডি স্প্রে হালকা স্মেলে লতার কেমন অস্থির লাগতে লাগলো। কোন বডি স্প্রে এটা? ভাইজান লতার বইয়ের পাতায় উল্টে সেই পেজে অঙ্ক, সেই পেজে এসে দেখে L+F লিখে রেখেছে লতা। ভাইজানের মেজাজটা খারাপ হয়ে গেল দেখে। এই মেয়েটা কি ভাইজানকে কি ভেবে লিখেছে? পরক্ষণে মনে হলো এই দুনিয়ায় তো একে তো তার নাম এফ দিও না, আরো অনেক নাম হতে পারে। হতেও পারে লতার কোনো বান্ধবীর নামের ফার্স্ট লেটার এটা। নিজের ভাবনার জন্য লজ্জা পেয়ে নিজেই হাসতে লাগলো ভাইজান। লতা মনে মনে আল্লাহকে ডাকছে ভাইজান যাতে কিছু না বলে। ভাইজানকে হাসতে দেখে লতার কেমন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল মনে। ভাইজান কি লতার মনের কথা বুঝতে পেরে হাসছে? লতার মনে অসংখ্য মুহূর্তে অসংখ্য কুকিল কুহু সুরে ডাকতে লাগলো। পড়ানোর ফাঁকে ভাইজান একবার ভাবলো লতাকে জিজ্ঞাসা করবে ছাদে দেখা মেয়েটার কথা। পরে আবার মনে হলো কি দরকার অযথা এসব কথা বলার। লতা হোমওয়ার্ক দিয়ে ভাইজান চলে গেল।
ভাইজান চলে যাওয়ার পর লতা ছুটে নিজের রুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। ভাইজান কি তাকে পছন্দ করছে? লতা দেখতে খারাপ না, মোটামুটি সুন্দরীও বলা চলে। রাতে খাবারের সময় লতা মাকে বলল, মা, ভাইজান ভাইকে খাবার দিয়ে আসি। আমি না টিভির সামনে বসে ভাত খাচ্ছে। মেয়ের কথা শুনে বলল, না, তোর চাওয়ার দরকার লাগবে না, তরুরে বলছি দিয়ে আসতে। লতার বুক কেঁপে উঠল। তরু যাবে কেন? তরু যদি ভাইজানকে ভালো লেগে যায়? উঠে দাঁড়িয়ে বলল, মা, কি বলতেছে? আমার স্যার, আমি গিয়ে দিয়ে আসবো। আমি না বিরক্ত হয়ে বলল, কি করছে সব তুই? ওরা মা মেয়ে কাজ করবে, তুই কেন যাবি? বেশি কথা বলবি না। লতা বুঝতে পারছে না কি বলবে মাকে। তরু এসে বলল, চাচি, কি করতে হবে বলেন, আমার পড়া বাকি আছে। আমি না বলল, ওই ট্রেনে উপরে যা, ভাইজানে খাবার দিয়ে আবার গিয়ে নিয়ে আসবে। তরুর এত রাগ লাগলো শুনে, কিন্তু কিছু বলল না। খাবার ট্রে নিয়ে গেল তরু। দরজা বন্ধ করে ভাইজান পড়ছে। দরজা নক করতে ভাইজান বিরক্ত হলো। এই বাড়িতে ভাইজানের ভীষণ বিরক্ত লাগছে সবকিছু। দরজা খুলে দেখে বিকেলের দেখা মেয়েটি দাঁড়িয়ে আছে। ভাইজান কিছু বলার আগেই তরু বলল, আপনার খাবার, খাবার শেষ হলে বাইরে রেখে দিবেন, আমি এসে নিয়ে যাব। দ্রুত পায়ে তরু চলে গেল। ভাইজান বুঝতে পারছে না হিসাব। একই বাড়ির দুই মেয়ে, দুজনের ব্যবহার দুই রকম। রাতে রাজীব কল দিল রাবেয়াকে। মোবাইলে শব্দ পেয়ে তরু উঠে বসলো বিছানায়। মাকে বলল, কে কল করেছে মা? রিসিভ করো না যে। রাবেয়া কল কেটে দিয়ে বলল, তোর বড় মামা। এখন ভালো লাগছে না, দিনে কথা বলবো। তরু বলল, রিসিভ করো না মা, আমিও কথা বলবো। কতদিন কারোর সাথে কথা বলা হয় না। রাবেয়া কল দিল ভাইকে। তরু লাউড স্পিকার অন করে কথা বলতে লাগলো। রাবেয়া কথা বলল না আর। তরু বুঝতে পারলো মা বিব্রত হচ্ছে। তরু মায়ের হাত ধরে বলল, মা, একটা কথা বলি। রাবেয়া ভীষণ মাথা ব্যথা করছে। তরুর কথা শুনে উঠে বলল, কি হয়েছে? মা, আমার আর এই সংসারে থাকতে ইচ্ছা করছে না, আমার একজন বাবা দরকার, তুমি আর একটা বিয়ে করতে রাজি হও। রাবেয়া ভীষণ চমকালো তরুর কথা শুনে। রাবেয়ার ফ্যাকাশে মুখটার দিকে তাকাতে তরুর বুকটা ফেটে যাচ্ছিল। এই দুনিয়া মনে হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর। রাবেয়া গম্ভীর গলা বলল, এসব কি বলছিস তরু? মাথা খারাপ হয়ে গেছে? তরু বলল, দেখো মা, ভুল কিছু বলিনি। এই জীবন থেকে তোমার আরো অনেক কিছু পাওয়া আছে। তুমি কেন তোমার জীবন এভাবে নষ্ট করবে? আমার জন্য কেন তুমি জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করবে? আর এমন তো না যে আমি এখন ছোট বাচ্চা, আমি এখন নিজের ভালো খারাপ বুঝতে পারি। রাবেয়া বেশ বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলিস না তরু, তুই এখনো এতটা বড় হয়ে যাস নাই যে নিজের ভালো বুঝবি। তরু বলল, কিন্তু এতটুকু বড় হয়েছি যে বুঝতে পারি আমার মায়ের জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাবে। আমার জন্য তো জীবনের অনেকটা সময় ত্যাগ করছো, এবার নিজের জন্য বাঁচো। রাবেয়া মেয়েকে বুঝে জড়িয়ে বলল, তুই তো আমার জীবন, আমি তোর জন্যই বেঁচে আছি মা, আমি তোর বাবার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো, আমার কাউকে চাই না। তরু বুঝলো সময় লাগবে মাকে বোঝাতে। পরের দিন সকালে তরু স্কুলে যাওয়ার পর মামা আর ছোট খালা আবারও এলেন। তরু মামাকে বলল তার মায়ের জন্য পাত্র দেখতে। রাজীব তরুর কথা শুনে খুশি হলো। বিকেলে স্কুল থেকে ফিরে লতা তরুকে দিয়ে অঙ্ক করিয়ে আনলো। ভাইজান সন্দেহ নিয়ে তাকালো লতার দিকে, কিন্তু কিছু বলল না। লতাকে পড়াতে ভাইজানের ইচ্ছে করে না। এই মেয়েটাকে যখনই পড়তে বসে একা পড়ে ওর রুমে, তার উপর অদ্ভুত সাজগোজ করে পড়তে বসে। ভাইজানের এসব ভালো লাগে না। বাবা মায়ের উপর ভাইজানের ভীষণ রাগ হয়। তার উপর মেয়েটার পড়ানোর কোনো মনোযোগ নেই। ভাইজান অন্য অন্য স্টুডেন্ট সবাই ভীষণ মেধাবী। ভাইজান বলছে না যে মেধাবী না, সে পড়াতে চায়, সে চায় স্টুডেন্ট তার থেকে পুরোপুরি পড়া আদায় করে নিক। ভাইজান প্রশ্ন করুক, একবার না বুঝলে বারবার জিজ্ঞাসা করুক। কিন্তু এই মেয়েটা শুধু ভাইজানের মুখের দিকে তাকিয়ে থাকে। এত সাজগোজ করে আসে যেন এখান থেকে কোনো পার্টিতে জয়েন করবে। এসব ভাইজানের বিরক্ত লাগে। লতা উৎকণ্ঠা সাজগোজের দিকে তাকিয়ে ভাইজানের মনে পড়ে গেল আগের দিন মেটার কথা, একটু কাজল ছোঁয়াকে, যাকে মনে হচ্ছে সবচেয়ে মায়াবী। রাতে তরু ভাইজানের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে লতা এসে তরুর থেকে টেটটা কেড়ে নিয়ে বলল, এদিকে দে, আমি যাচ্ছি স্যারের খাবার নিয়ে, মাকে কিছু বলিস না। তরু অবাক হয়ে তাকিয়ে রইল লতার দিকে। লতা কেমন সেজে গুজে বের হয়েছে, কেউ কিছু বলতে হয়নি। তরু নিজের থেকেই মনে হলো কোনো একটা ব্যাপার আছে মনে হয়। ভাবতে ভাবতে তরু ভেতরে চলে গেল। আমিনা লতাকে ডাকতে এসে না দেখে তরুকে জিজ্ঞেস করলো, লতা কই?
তরু সত্যি কথা বলবে না ভেবেও বলে দিল, তা না হলে আমিনা আবার তরুকে গালাগালি দিবে। সত্যি করে বল। তরু নিস্তার পেল না। আমিনা অকথ্য ভাষায় তরুকে গাল দিতে লাগলো, তার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে বলে। তরু হতবাক হয়ে তাকিয়ে রইল চাচির দিকে। লতা খাবার নিয়ে সোজা ভেতরে চলে গেল। ভাইজান রুমের দরজায় খোলাই ছিল। ভাইজান বসে নোট করছে। লতা ভাইজানের ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে দেখতে লাগলো ভাইজান কি করছে। চমকে উঠে দাঁড়িয়ে গেল ভাইজান। এই মেয়েটার কত কমন সেন্স নাই। লতা হেসে বলল, ভয় পেয়েছেন নাকি? বিরক্ত হয়ে ভাইজান বলল, তুমি এখানে কেন? আপনার খাবার নিয়ে এসেছি, আপনি নিন, আমি অপেক্ষা করছি। এরপর প্লেট নিয়ে যাব। তুমি যাও, আমি দিয়ে আসবো। আমার খেতে দেরি হবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। ভাইজান রাগ উঠতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটাকে একটা চড় মারতে, এরকম হ্যাংলামি করার জন্য, কিন্তু পাচ্ছে না। সেই মুহূর্তে নিচ থেকে চিৎকারের শব্দ পেয়ে ভাইজান অবাক হয়ে তাকিয়ে রইল লতার দিকে। লতার মা কাউকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। লতার কেমন লজ্জা লাগতে শুরু করলো মায়ের চিৎকার শুনে। ভাইজান কি মনে করবে কে জানে। আব্বা আলমগীর দেশে আসবেন আগামীকাল। আমিনা রাবেয়াকে দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নিল। উঠোনে থাকা লাকড়ি, সুপারির পাতা, খোল সব ছাদে তুললো। তরুর স্কুল না থাকায় তরুও মাকে সাহায্য করতে এলো। রাবেয়ার মাথায় লাকড়ির বোঝা তুলে দেয় তরু। বারবার রাবেয়া ছাদে ওঠানামা করলো। তরুর এত কষ্ট হলো মাকে এরকম কষ্ট করতে দেখে। এই জীবনে মায়ের প্রাপ্য ছিল না। তরু চোখ মুছে সিদ্ধান্ত নিল, যা, কিছুতেই মায়ের কথা শুনবে না। 1 মাসের মধ্যে মাকে বিয়ে দিবে। রাবেয়া ছাদ থেকে নেমে ঢক ঢক করে 1 মগ পানি খেলো। তরু বলল, মা, এবার তুমি আমার মাথায় তুলে দাও, আমি ছাদে নিয়ে যাই। রাবেয়া রাজি হলো না, কিন্তু মেয়ে নাছোড়বান্দা, তাই তরুর মাথায় লাকড়ির বোঝা তুলে দিল। মাথায় নিতে তরুর মনে হলো দুনিয়া ঘুরছে বুঝি, এত কষ্ট হচ্ছে হাঁটতে, অথচ মা কেমন সব কাজ করে একা একা, একটা বড় প্রতিবাদ করে না। তরু চোখ মুছতে লাগলো। ভাইজান নিজের রুম থেকে সব দেখছে। এই বাড়িতে তার অনেকদিন হয়ে গেছে, অনেক কিছুই বুঝেন এখন ভাইজান। তরু মেয়েটাকে দেখে আরো অবাক হয় ভাইজান। দুজন একই বাড়ির মেয়ে, অথচ দুজনের মধ্যে অনেক পার্থক্য। তরুর দিকে তাকালে ভাইজান কেমন একটা শান্তি শান্তি লাগে। মনে হয় এই উত্তপ্ত দুপুরে তরু যেন শীতল ছায়া, যার দিকে তাকাতেই মনটা শান্ত হয়ে যায়। বুকের এক কোণে একটা সুখের মতো ব্যথা অনুভব করে। যদিও এসব অনুভূতি ভাইজানের একপাক্ষিক, কাউকে বলা যায় না এসব। ভাইজান নিজেকে বুঝতে পারে না, মাঝে মধ্যে মন বিদ্রোহ করে। ছাদে যখন তরু পাথরের মতো মুখ করে জামা কাপড় নাড়তে আসে, ভাইজান ইচ্ছে করে একটাবার তরুর মুখোমুখি দাঁড়ায়। তরুকে গিয়ে বলে, মাঝে মাঝে একটু হাসলেই তো পারো তরু। ভাইজান ইচ্ছে করে তরুকে বলতে, খাবার দিলে এলে একটু দাঁড়াতে যাতে। অনেক কিছু বলার আছে, কিন্তু বলা যায় না। নিজের পায়ের নিচের মাটি শক্ত না করে ভাইজান কিভাবে বলবে। তরু একটি লাকড়ির বোঝা নামিয়ে হাঁপাতে লাগলো। এরকম কাজ তরুর করতে হয়নি। মা সবসময় তরুকে কাজ থেকে দূরে রাখতে চেয়েছেন, নিজেই সব করে গেছেন। সারা বাড়ি ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে ফেললো রাবেয়া। ছাদ ঝাড়ি দিয়ে ছাদের সব পাতা কুড়িয়ে রান্নাঘরে রাখলো জ্বালানি হিসেবে ব্যবহার করবে বলে। ভাইজান সবকিছু পর্যবেক্ষণ করে রাখলো। উনি তনুর মা, সবসময় নীরবে থেকে সবটা করে যান। রাতে রাবেয়া রান্নাঘরে বসে একা হাতে 5 রকমের রান্না করলো। রাতে 11টায় রান্না শেষ। আলমগীর সকালে আসবেন। সকালে উঠে আবার নাস্তা করতে হবে সবার জন্য। রাবেয়ার সারা শরীর ব্যথা করছে। তরু শুয়ে পড়েছে রাত 10টার আগে। খায়নি মেয়েটা। রাবেয়ার মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আল্লাহ পুতুলের মতো মেয়ে দিয়েছে তাকে, এই পুতুলের জন্য রাবেয়াকে সব সহ্য করতে হবে। সারাদিন খাটার পর রাতে বিছানায় শুয়ে রাবেয়া টের পেল না গা গরম গরম লাগছে। মুখের ভিতরে কেমন তিতকুটে অনুভব। রাতে জ্বর এলো রাবেয়ার। সারা রাত জ্বরে পুড়ে রাবেয়াকে সকালে ঘুম থেকে উঠতে হলো। সকালে ঘুম থেকে উঠে রাবেয়া গোসল করে নিল। একটা কালো রঙের সুতি শাড়ি পরে নিল রাবেয়া। অনেক আগের শাড়ি এটা। আমিনা 4 রকমের পিঠা বানাতে বলে গেল রাবেয়াকে। তারপর গোসল করে একটা লাল রঙের শাড়ি পরলো আমিনা। তরুর বাবা মারা যাওয়ার পর থেকে আমিনার জীবনে সুদিন আসতে লাগলো। রাজ্য রাজত্ব সব পেয়ে গেল বিনা পরিশ্রমে, সাথে ফ্রি বাদী। সকাল থেকে রাত অবধি রাবেয়া নীরবে সবকিছু করতে থাকে। আমিনা আরাম করে শুয়ে থাকে। সারাদিন শুয়ে থাকতে থাকতে শরীর স্থূলতায় বেড়ে গেছে আমিনার। কোনো কাজ করতে ইচ্ছে করে না এখন আর। শরীরে নানা রোগ বাধা বাঁধতে শুরু করেছে। নিজের রুমের বিছানার চাদর, বালিশের কভার পাল্টাচ্ছে আমিনা। এতেই হাঁপ ধরে গেছে তার। বসে বসে হাঁপাতে লাগলো আমিনা একটুতে। শরীর এখন জমিদার হয়ে গেছে।
আলমগীর উঠোনে নেমে চারিদিকে তাকালো, বাড়িঘর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। 5 বছর পর আলমগীর দেশে এসেছেন। আমিনা, লতা, লাবিব বের হয়ে এলো। লাবিব এসে বাবাকে জড়িয়ে ধরল। আলমগীর সন্তানদের বুকে টেনে নিল। তারপর আমিনা সহ ঘরের দিকে গেল। রাবেয়া রান্নাঘরে বসে সব সাজিয়ে রেখেছে নাস্তা। এখনো 4 পদের রান্না বাকি। ঘামে পুরো শরীর জবজবে। মেয়েটা সকালেও কিছু খায়নি। রাবেয়ার সামর্থ্য নেই এই মেয়েকে টিফিনের জন্য টাকা অথবা খাবার দেওয়ার। সারাদিন মেয়েটা স্কুলে অনাহারে থাকবে ভেবে রাবেয়ার বুক জ্বলতে থাকে। যদিও আজ স্কুলে যেতে নিষেধ করেছিল রাবেয়া মেয়েকে। তরু বলল, লতার বাবা আসবে না মা, ও স্কুল না গেলে চলবে, ওর আনন্দের মুহূর্ত। আমার তো বাবা আসবে না, আমার বড় চাচা আসবে। আমার জন্য এটা স্পেশাল না মা। রাবেয়া এরপর মেয়েকে কিছু বলল না। ইদানিং মেয়েটা ঝামেলা করে রাবেয়ার সাথে। রাবেয়া আবার বিয়ের কথা বলে। রাবেয়ার এসব ভালো লাগে না। স্বামীর আত্মর ভালোবাসা যদি ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ এত তাড়াতাড়ি বিধবা করতো না। এভাবে ভালোই আছে মেয়েকে নিয়ে রাবেয়া। রাবেয়া বিয়ে করলে স্বামী পাবে, কিন্তু মেয়ে তো আর বাবা পাবে না। ভাবতে ভাবে রাবেয়া চোখ মুছে নেয় আঁচল দিয়ে। আমিনা এসে দেখে রাবেয়া কাঁদছে। মুহূর্তে আমিনা ঝগড়া লেগে গেল। ঝগড়া না, রাবেয়াকে গালাগালি দিতে লাগলো। আমিনার ধারণা রাবেয়া হিংসে করছে আমিনার স্বামী আছে, আমিনার স্বামী দেশে আসছে বলে, এজন্য কাছে। রাবেয়া জবাব দিল না। এসব গা সাওয়া হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। ফাইজান সবটা শুনলো, কিন্তু আশ্চর্য হলো আমিনার রাবেয়ার এরকম নির্লিপ্ততা দেখে। রাবেয়া টেবিলে নাস্তা দিতে আলমগীরের সাথে দেখা করতে এলো। আলমগীর তার ভাসুর হয়। ভাসুরকে সালাম দিল রাবেয়া। আলমগীর প্রথমে চিনতে পারলো না রাবেয়াকে। লতাকে জিজ্ঞাসা করতে লতা বলল, উনি ছোট চাচি আব্বা। আলমগীর চমকালো। রাবেয়া? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আলমগীর রাবেয়ার দিকে। রাবেয়া চলে যাওয়ার পর আলমগীর একটা হিসেব কষে ফেলল। আমিনা আর আলমগীর সন্তানদের নিয়ে নাস্তা করতে লাগলো। রান্নাঘরে রাবেয়া খুঁটির সাথে হেলান দিয়ে বসে রান্নার কাজ করতে লাগলো। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে যেন রাবেয়ার। ইচ্ছে করছে চোখ বন্ধ করে শুয়ে থাকতে, অথচ উপায় নেই। তরু বিকেলে স্কুল থেকে ফিরে দেখে আলমগীর বাইরে একটা চেয়ারে বসে ফাইজানের সাথে কথা বলছে। তরু চাচাকে সালাম দিল, তারপর সোজা নিজেদের রুমে চলে গেল। ভাইজান দেখলো তরুর নির্লিপ্ত মুখ। মেয়েটা কিসের এত কষ্ট? ভাইজান কি পারবে এই মুখে হাসি ফোটাতে? সমাপ্ত। কেয়া পাতার নৌকো। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা প্রথম পর্ব। যদি ভালো লাগে অবশ্যই নেক্সট পর্ব দিন।